আমার কথার অবাধ্য হওয়ার সাহস তুমি কোথায় পাও অয়ন? তোমাকে আমি 1 ঘন্টা আগে বলেছিলাম আমার শখের লাল ঘোড়াটাকে মাঠের দিকে নিয়ে যেতে। তুমি এখনো এখানে কি করছো? ছোট ম্যাডাম, বড় সাহেবের কিছু জরুরি হিসাব মেলানোর কাজ ছিল। আজ গ্রামের কৃষকদের পাওনা মেটানোর দিন, তাই সময় করে উঠতে পারিনি। আমাকে মাফ করবেন। চুপ, একদম চুপ। আমার সামনে মুখে মুখে তর্ক করবে না। তুমি এই বাড়ির একজন সামান্য কর্মচারী। তোমার প্রথম কাজ হলো আমার হুকুম তালিম করা। বাবার হিসাব পরে মেটালেও চলতো। আমি আপনার বাবার কর্মচারী, তার নির্দেশ অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। কাজটা শেষ হলেই আমি ঘোড়া নিয়ে আসতাম। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে আইন শিখাচ্ছ? তুমি কি এখানে বসে বসে শুধু জমিদার বাড়ির অন্ন ধ্বংস করতে এসেছো? যাও এক্ষুনি গিয়ে ঘোড়াটা রেডি করো, আমি রাইডিং এ যাব। আর শোনো, তুমিও সাথে যাবে। ঘোড়ার লাগাম ধরে আমার সাথে সাথে রোদের মধ্যে দৌড়াবে। এটাই তোমার শাস্তি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও রোদের তেজ এখনো কমেনি। জমিদার বাড়ির বিশাল বারান্দায় ইতালিয়ান মার্বেলের মেঝেতে পা দাপিয়ে দাঁড়িয়ে আছে নদী। তার পরনে একটা দামি সুতির থ্রিপিস। ফর্সা মুখে রাগের কারণে লাল আভা ছড়িয়ে পড়েছে। বয়স সবে 18 পেরিয়েছে, কিন্তু বংশের অহংকারে মাটিতে তার পা পড়ে না। নদীর সামনে মাথা নিচু করে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়ান। গত 2 বছর ধরে এই বিশাল এস্টেটের সবকিছু দেখাশোনা করে সে। নদীর বাবা জালাল চৌধুরী তাকে নিজের ছেলের মতোই বিশ্বাস করেন, কিন্তু নদীর কাছে সে শুধুই একজন চাকর। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি নামিয়ে নিল। সে জানে এই বদ মেজাজি পিচ্চি মেয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আয়ান আর কোনো কথা না বলে ধীর পায়ে আস্তাবলের দিকে চলে গেল। জমিদার বাড়ির ভেতরে তখনও বেশ ব্যস্ততা। নদীর মা ফাতেমা বেগম ড্রয়িং রুমে বসে শেফালিকে কড়া গলায় নির্দেশ দিচ্ছেন। শেফালি, ড্রয়িং রুমের ফুলদানির ফুলগুলো এখনো বদলাসনি কেন? মেহমান আসার সময় হয়ে গেল, জলদি কর। জি খালাম্মা, আমি এক্ষুনি বাগান থেকে নতুন গোলাপ এনে দিচ্ছি। শেফালি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেই নদীর বড় ভাই মির্জা নিচে নেমে এলো। তার পেছনে তার স্ত্রী ফারিয়া। মির্জার চেহারা বেশ গম্ভীর। মা, নদীর গলা শুনলাম মনে হলো আবার আয়ানের সাথে ঝগড়া করছে নাকি? মেয়েটার দিন দিন এত অহংকার বাড়ছে যে বলার মতো না। আয়ান ছেলেটা কত ভালো, এতগুলো স্টেট একা হাতে সামলায়, আর নদী ওকে মানুষের দামই দেয় না। আমি ওকে কতবার বুঝিয়েছি, কিন্তু ও কি কারো কথা শুনে? নিজের জেদেই চলে সব সময়। ওর বাবার আদরেই মেয়েটার এই হাল হয়েছে। যাই হোক, তোরা ওসব নিয়ে ভাবিস না। দাদিমা কোথায়? দাদি তো তার ঘরে শুয়ে আছেন। হালিমা খালা তাকে দুপুরের ঔষধ খাইয়ে দিয়েছেন। এমন সময় মূল ফটক দিয়ে কদম আলীর হাত ডাক শোনা গেল। নদীর ছোট বোন নূপুর স্কুল থেকে ফিরেছে, সাথে তার ড্রাইভার রফিক। নূপুর সোজা দৌড়ে ভেতরে এসে ফাতেমা বেগমকে জড়িয়ে ধরলো। মা, জানো আজ স্কুলে কি হয়েছে? কি হয়েছে মা? আগে হাত মুখ ধুয়ে আয়। কদম আলী, গেটটা ভালো করে আটকে দাও। এদিকে জমিদার বাড়ির পেছনের বিশাল মাঠে কড়া রোদের মধ্যে ঘোড়ার পিঠে বসে আছে নদী, আর নিচে ঘোড়া লাগাম ধরে সামনে হাঁটছে আয়ান। রোদে আয়ানের শ্যামলা মুখটা ঘেমে একাকার হয়ে গেছে। সাদা শার্টের পিঠ ঘামে ভিজে তার চৌড়া পেশিবহুল শরীরের সাথে লেপ্টে আছে। নদী পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়ানের পিঠ আর হাতের পেশিগুলোর দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে সে দুচক্ষে দেখতে পারে না, কিন্তু কেন যেন মাঝে মাঝে এই ছেলেটার দিকে তাকালে তার বুকের ভিতর অদ্ভুত একটা ধুকপুকানি শুরু হয়। এই দুর্বলতা নদীকে নিজের উপরই আরো বেশি রাগী করে তোলে। আরো জোরে হাঁটো অয়ন। এত আস্তে হাঁটলে তো আমার সন্ধ্যা হয়ে যাবে। মাঠের এই দিকটায় মাটি একটু এবড়ো খেবড়ো। ঘোড়া জোরে পা ফেললে আপনি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে পারেন ছোট ম্যাডাম। সাবধানে চলাই ভালো। আমি কি ছোট বাচ্চা নাকি যে পড়ে যাব? তুমি ইচ্ছে করে আমার কথা অমান্য করেছো। ছাড়ো লাগাম, আমি নিজেই চালাচ্ছি। নদীর আগের মাথায় আয়ানের হাত থেকে লাগামটা ছিনিয়ে নিয়ে ঘোড়াকে সজোরে একটা আঘাত করলো। লাল ঘোড়াটা হঠাৎ খেপে গিয়ে সামনে 2 পা শূন্যে তুলে তীব্র বেগে দৌড়াতে শুরু করলো। নদী কিছু বুঝে ওঠার আগেই ব্যালেন্স হারিয়ে ফেললো। ঘোড়ার পেট থেকে সে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হলো। ভয়ে নদীর গলা শুকিয়ে গেল। সে চিৎকার করে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু শক্ত মাটিতে আছড়ে পড়ার আগেই একজোড়া শক্ত হাত তাকে মাঝপথে লুফে নিল। ছাড়ো আমাকে।
তোমার এত বড় সাহস, তুমি আমাকে ছুঁয়েছো? নদী চোখ তুলে দেখলো সে আয়ানের বুকের উপর পড়ে আছে। আয়ান তাকে বাঁচানোর জন্য লাফ দিয়ে মাটিতে পড়েছিল, যার কারণে তার নিজের কোনোই ছিলে রক্ত বের হচ্ছে। কিন্তু সেদিকে আয়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ানের গভীর কালো চোখ দুটো নদীর চোখের দিকে স্থির হয়ে আছে। আয়ানের ভারী উষ্ণ নিঃশ্বাস নদীর মুখে এসে পড়ছে। নদীর বুকটা ধক করে উঠল। আয়ানের এত কাছ থেকে কথা বলা, তার গায়ের ঘামের বুনো গন্ধ আর চোখের ওই অদ্ভুত তীক্ষ্ণ চাহনি নদীর ভিতরে এক অজানা তীব্র শিহরণ তৈরি করলো। সে মুহূর্তের জন্য তার সব অহংকার ভুলে আয়ানের চোখের দিকে মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল। আপনার কিছু হয়নি তো? কোথাও ব্যথা পাননি তো? আ- আমি ঠিক আছি, তুমি আমাকে ছাড়ো। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তার হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। সে নিজেকে সামলে নিয়ে আবার তার স্বভাবসুলভ অহংকারী রূপ ধারণ করলো। আসলে নিজের ভেতরে দুর্বলতা ঢাকার জন্যই সে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠল। তুমি ইচ্ছে করে ঘোড়াটাকে ঠেপিয়ে দিয়েছিলে, তাই না? যাতে আমাকে ছুতে পারো। ছোট লোকের বাচ্চা ছোট লোকই থাকে। আপনি ভুল বলছেন ছোট ম্যাডাম। আমি আপনাকে শুধু পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। তোমার সাফাই আমাকে গাইতে হবে না। তুমি একটা সামান্য চাকর, আমার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না। যাও আমার চোখের সামনে থেকে। আয়ান আর কোনো কথা না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার হাত থেকে তখনও রক্ত ঝরছে। নদীর বুকের ভেতরটা হঠাৎ করে একটু কেমন যেন করে উঠল আয়ানের রক্ত দেখে। কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাঁকিয়ে নিজের জেদটাকেই প্রশ্রয় দিল। সন্ধ্যায় জমিদার বাড়ির বিশাল ডাইনিং টেবিলে সবাই রাতের খাবার খেতে বসেছে। জালাল চৌধুরী একদম মাথার দিকে বসেছেন। তার দুই পাশে মির্জা, ফারিয়া, নূপুর, ফাতেমা বেগম এবং দাদি বসেছেন। নদীর ছোট চাচি সাইরা এবং দুই কাজিন রিয়াদ ও তানিয়াও আজ ঢাকা থেকে এসেছে। পুরো বাড়ি গম গম করছে। একটু পরে নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো অবিন্যস্তভাবে খোলা। আহ মা, নদী এখানে এসে বস। আজ একটা দারুণ খুশির খবর আছে। কি খবর বাবা? আমাদের শহরের নতুন ফ্যাক্টরি জায়গা নিয়ে যে ঝামেলাটা চলছিল সেটা আজ মিটে গেছে। আর এই অসম্ভব কাজটাকে সম্ভব করেছে আমাদের আয়ান। ছেলেটার যে কি বুদ্ধি, আজ ওর জন্য আমাদের লাখ লাখ টাকা লোকসান বেঁচে গেল। আমি তো ভেবেছি ওকে আগামী মাস থেকে অফিসের পুরো দায়িত্ব দিয়ে দিব। আয়ানের এত প্রশংসা শুনে নদীর রক্ত গরম হয়ে গেল। সে হাতের চামচটা সজোরে প্লেটের উপর রাখলো। বাবা, তুমি একজন সামান্য কর্মচারীকে এত মাথায় তুলছো কেন? ও তো ওর কাজের টাকা পায়, এর জন্য এত আদিক্ষেতা করার কি আছে? নদী, এটা কেমন কথা? আয়ান আমাদের এই বিপদে কত বড় উপকার করলো, আর তুই এভাবে বলছিস? নদীর কথায় কান দিও না ফাতেমা। ও এখনো বাচ্চা মানুষ, কিছুই বোঝে না। রহিম, যাও তো আয়ানকে ডেকে আনো, ওর সাথে কিছু কথা আছে। কিছুক্ষণ পর আয়ান ডাইনিং রুমে প্রবেশ করলো। সে একটা পরিষ্কার শার্ট পরেছে, কিন্তু কনুইয়ের কাছে ব্যান্ডেজটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নদীর চোখ বারবার সেই ব্যান্ডেজের দিকে চলে যাচ্ছে। আয়ান ঘরে ঢুকে সবাইকে সম্মান জানালো। আমাকে ডাকছিলেন বড় সাহেব? হ্যাঁ আয়ান, কাল সকালে তোমাকে শহরের অফিসের যেতে হবে। আকবর সাহেবের সাথে মিশে নতুন প্রজেক্টের পেপারগুলো রেডি করবে। আর হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? কিছু না স্যার, একটু ছিলে গেছে। সাবধানে থেকো, যাও খেয়ে নাও। হালিমা, আয়ানের খাবার ওর গাড়ে পাঠিয়ে দাও। আয়ান মাথা নেড়ে চলে যাওয়ার সময় একবার নদীর দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতেই নদী মুখ ঘুরিয়ে নিল। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নদীর চোখে তখনও ঘুম নেই। আয়নের প্রতি তার বাবার এই দুর্বলতা নদী কিছুতেই মেনে নিতে পারছে না। সে সিদ্ধান্ত নিল আয়ানকে সে উচিত শিক্ষা দেবে। নদী ধীর পায়ে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকে আয়ানের ঘরের দিকে এগিয়ে গেল। আয়ান তখনও জেগে আছে। সে একটা ছোট্ট ল্যাম্প জ্বালিয়ে আগামীকালের অফিসের ফাইলগুলো গোছাচ্ছে। নদীর চুপি চুপি আয়ানের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য খোলা ছিল। নদী ভেতরে উকি দিয়ে দেখলো আয়ান বাথরুমে ঢুকেছে। এই সুযোগে নদী দ্রুত
ঘরের ভেতর ঢুকে টেবিলের ওপর রাখা গুরুত্বপূর্ণ ফাইলগুলো হাতে নিল। সে ফাইলগুলো ছেড়ে ফেলার জন্য তৈরি হতেই হঠাৎ পেছন থেকে কেউ তার হাত শক্ত করে চেপে ধরল। কি করছেন এখানে এত রাতে? নদী চমকে উঠে পেছনে তাকালো। আয়ানের বাথরুম থেকে বের হওয়ার শব্দ সে টেরই পায়নি। আয়ানের খালি গা, চুল বেয়ে জলের ফোঁটা পড়ছে। প্রশস্ত লোমশ বুক আর বলিষ্ঠ কাঁধ দেখে নদীর শ্বাস আটকে আসার উপক্রম হলো। আয়ানের চোখে অদ্ভুত এক শীতল রাগ। আমার হাত ছাড়ো। তুমি জানো তুমি কার হাত ধরেছো? আমি খুব ভালো করেই জানি আমি কার হাত ধরেছি, কিন্তু আপনি জানেন কি এই ফাইলগুলো আপনার বাবার কত বড় ক্ষতি করতে পারে যদি এগুলো নষ্ট হয়? আপনার অহংকার আর জেদ কি আপনার বাবার সম্মানের চেয়েও বড়? আয়ান নদীর হাত ধরে টান দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। নদীর দুই হাত আয়ান নিজের এক হাত দিয়ে মাথার উপরে পিন করে রাখলো। দুজনের শরীরের মাঝে এক চুল পরিমাণ দূরত্বও নেই। আয়ানের ভেজা শরীরের ঠান্ডা স্পর্শ আর তার ভারী নিঃশ্বাস নদীর মুখে এসে আছড়ে পড়ছে। নদীর বুকের ভিতর যেন ঝড় বইতে শুরু করলো। সে আয়ানের চোখ থেকে নিজের চোখ সরাতে পারছে না। তুমি তুমি আমার সাথে অসভ্যতা করছো। আমি বাবাকে বলে তোমাকে কাল এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু যতদিন আমি এই বাড়িতে আছি আমি আপনাকে কোনো ক্ষতি করতে দেব না, না আপনার বাবার না আপনার নিজের। আয়ানের গলাটা অস্বাভাবিক রকমের ভারী আর গভীর শোনালো। সে নদীর খুব কাছাকাছি ঝুঁকে এলো। নদীর মনে হলো এই বুঝি আয়ানের ঠোঁট তার ঠোঁট ছুঁয়ে ফেলবে। সে ভয়ে এবং এক অদ্ভুত শিহরণে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু আয়ান তাকে চুম্বন করল না। সে খুব সাবধানে নদীর হাত থেকে ফাইলগুলো নিয়ে নিল এবং তাকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। এবার আপনি যেতে পারেন ছোট ম্যাডাম, আর কখনো আমার ঘরে এভাবে লুকিয়ে ঢোকার চেষ্টা করবেন না। এটা আপনার জন্যই সম্মানজনক হবে না। নদী চোখ খুলে দেখলো আয়ান তার দিকে পিঠ করে ফাইলগুলো গুছিয়ে রাখছে। তীব্র অপমান, রাগ আর না পাওয়া এক অদ্ভুত তৃষ্ণায় নদীর ভিতরটা চলে উঠল। সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে ছুটে নিজের ঘরে চলে গেল। বিছানায় মুখ গুজে সে ফুপিয়ে কেঁদে উঠল। এই কান্না অপমানের নাকি অন্য কিছুর তা সে নিজেই বুঝতে পারছে না। আয়ান নামের ওই সাধারণ ছেলেটা কেন তার ভিতরে এত তোলপাড় সৃষ্টি করছে? ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। জমিদার বাড়ির চারপাশ তখনও বেশ শান্ত। পাখির কিচিরমিচির শব্দে নদীর ঘুম ভেঙে গেল, যদিও সারা রাত তার দু চোখের পাতা এক হয়নি। বিছানায় উঠে বসে নদী নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখলো। আয়ানের ওই খালি গা, চওড়া বুক আর তার ভেজা শরীরে ওই বুনো গন্ধটা নদীর মস্তিষ্ক থেকে কিছুতেই মুছে যাচ্ছে না। আয়ানের অত কাছাকাছি যাওয়ার পর নদীর ভেতরে যে অদ্ভুত এক শিহরণ তৈরি হয়েছিল, সেটা ভেবে সে নিজের উপর প্রচন্ড বিরক্ত হচ্ছে। একজন সামান্য কর্মচারীর এত সাহস কিভাবে হয় যে সে জমিদার বাড়ির মেয়েকে দেয়ালের সাথে চেপে ধরে কথা বলবে? নদী বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের নিচে হালকা কালি পড়ে গেছে। রাগে তার শরীর রিড়ি করে উঠল। সে ঠিক করলো আজ আয়ানকে সে এমন অপমান করবে যে ছেলেটা এই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। সকালে নাস্তার টেবিলে আজ বেশ ভিড়। জালাল চৌধুরী তার স্বভাব সুলভ গম্ভীর মুখে বসে আছেন। ফাতেমা বেগম সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। মির্জা আর ফারিয়া নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছেন। দাদি তার চেয়ারে বসে গরম দুধে রুটি ভিজিয়ে খাচ্ছেন। এমন সময় নদী নিচে নেমে এলো। তার পরনে একটা গাঢ় লাল রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খোপা করা। নদী এসে দাদির পাশের চেয়ারটায় বসলো। কদমালি, আয়ান কি তৈরি হয়েছে? ওকে বলবি নাস্তা করে নিতে। আজ শহরের অফিসে অনেক কাজ। বড় সাহেব, আয়ান তো সেই ফজরের নামাজ পড়েই গোসল করে তৈরি হয়ে আছে। সে বলল অফিসে গিয়ে নাকি কিছু খেয়ে নেবে। বাবা, তোমার কি মনে হয় না তুমি এই কর্মচারীকে একটু বেশি মাথায় তুলছো? ওর যা কাজ ও সেটা করবে, এজন্য ওকে বারবার সাদাসাদি করার কি আছে? মা নদী, তুই এখনো অনেক ছোট, ব্যবসার কিছুই বুঝিস না। আয়ান শুধু কর্মচারী নয়, সে আমার ডান হাত। ওর সততা আর পরিশ্রমের জন্য আজ আমাদের এত প্রতিপত্তি টিকে আছে। নদীর বুকটা রাগে ফেটে যেতে চাইল। ঠিক তখনই ড্রয়িং রুমের আয়ানের প্রবেশ ঘটল। আয়ানের পরনে আজ একটা ফর্মাল কালো শার্ট
আর ছাই রঙের প্যান্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, হাতে একটা চামড়ার ব্রিফকেস। কাল রাতে সে এলোমেলো আর রাগী আয়ানের সাথে আজকের এই গোছালো আয়ানের কোনো মিল নেই। আয়ানকে দেখে নদীর বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল, কিন্তু সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তার ছেলের হাসি হাসল। বড় সাহেব, আমি তাহলে বের হচ্ছি। আকবর সাহেব বাইরে গাড়িতে অপেক্ষা করছেন। সাবধানে যাবি আয়ান। আসুন, দুপুরের খাবারটা কিন্তু সময় মতন খেয়ে নিবি। জি বড় সাহেব। আসি খালাম্মা। সাবধানে যাস বাবা। আয়ান শোনো, এইদিকে। আয়ান দরজার দিকে পা বাড়িয়েছিল, নদীর ডাকে সে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে নদীর দিকে তাকালো। আয়ানের চোখে কোনো ভাবান্তর নেই, একদম শান্ত আর শীতল দৃষ্টি। শহরের অফিসে যাচ্ছ ভালো কথা, কিন্তু মনে রেখো তুমি শুধু আমাদের হুকুমের গোলাম। বাবার প্রশ্রয় পেয়ে নিজেকে জমিদার বাড়ির কেউ ভেবে বসো না। নিজের সীমাটা মনে রেখে চললে তোমার জন্যই ভালো। ডাইনিং টেবিলে সবাই নদীর কথাই চমকে উঠল। মির্জা রাগী চোখে নদীর দিকে তাকালো। জালাল চৌধুরী কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে আয়ান খুব শান্ত গলায় উত্তর দিল। ছোট ম্যাডাম, আমি আমার সীমা খুব ভালো করেই জানি, আর এটাও জানি যে কার কতটুকু সম্মান প্রাপ্য। আমি আপনার বাবার নুন খেয়েছি, তাই তার সম্মানের দিকে খেয়াল রাখাটাই আমার প্রধান কাজ। আপনার মতো অকারণে অহংকার দেখিয়ে আমি সময় নষ্ট করি না। আসি বড় সাহেব। আয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা বেরিয়ে গেল। নদীর মনে হলো কেউ যেন তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়েছে। সবার সামনে আয়ান তাকে এভাবে অপমান করে চলে যাবে, এটা সে ভাবতেও পারেনি। অপমানে নদীর চোখ দুটো পানিতে ভরে গেল, কিন্তু সে জোর করে কান্না আটকে রেখে নিজের ঘরে ছুটে চলে গেল। দেখলে বাবা, তোমার আদরের মেয়ের কাণ্ড দেখলে? একটা ভালো ছেলেকে বিনা কারণে কিভাবে অপমান করলো। থাক মির্জা, ও তো এখনো ছোট, বুঝতেই তো পারছিস। ছোট আর কোথায়, 18 পার হয়েছে। এবার ওর বিয়ের ব্যবস্থা কর জালাল। অন্য বাড়িতে গেলে এমনিতেই সব অহংকার ভেঙে যাবে। দুপুরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করলো। জমিদার বাড়ির পরিবেশটা আজ কেমন থমথমে। নদী সারা দুপুর নিজের ঘর থেকে বের হয়নি। তার মাথার ভিতর শুধু আয়ানের বলা কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছে। বিকেলের দিকে নদী বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে ঘন কালো মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। নদীর হঠাৎ মনে পড়লো তার শখের লাল ঘোড়াটার কথা। কাল আয়ানের সাথে ঝগড়া করে সে ঘোড়াটাকে আস্তাবলের বাইরেই বেঁধে রেখে এসেছিল। বৃষ্টিতে ভিজে গেলে ঘোড়াটা ঠান্ডা লেগে যাবে। নদী দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আস্তাবলের দিকে ছুটল। নদী যখন আস্তাবলের কাছে পৌঁছালো, তখন শুরু হয়ে গেছে তুমুল ঝড় আর বৃষ্টি। মুহূর্তের মধ্যে নদীর পুরো শরীর ভিজে একাকার হয়ে গেল। বাতাসে তীব্রতায় সে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। লাল ঘোড়াটা ভয়ে ছটফট করছে আর দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। নদী কোনো মতে ঘোড়াটার কাছে গিয়ে দড়িটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দড়ির গিঁটটা এত শক্ত হয়ে আছে যে তার নরম হাত দিয়ে সেটা খোলা সম্ভব হচ্ছিল না। বৃষ্টির বেগ আরো বেড়ে গেল। নদীর মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, মাথা ঘুরে পড়ে যাবে। কেউ আছো? কদম আলী, শেফালি, আমাকে একটু সাহায্য করো। কিন্তু প্রবল বৃষ্টির শব্দের কারণে নদীর গলা কেউ শুনতে পেল না। হঠাৎ একটা জোরালো বিদ্যুতের ঝলকানিতে ঘোড়াটা প্রচন্ড ভয় পেয়ে সামনে দুই পা তুলে বিকট শব্দে ডেকে উঠল। ঘোড়ার পায়ের ধাক্কা লেগে নদী ছিটকে কাদার মধ্যে পড়ে গেল। ব্যথায় সে কোকিয়ে উঠল। তার মনে হলো তার পায়ের গোড়ালি মচকে গেছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ভয়ে এবং ব্যথায় সে অঝরে কাঁদতে শুরু করলো। আল্লাহ, আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে অন্ধকার একটা ছায়া নদীর দিকে ছুটে এলো। নদী কিছু বুঝে ওঠার আগেই একজোড়া শক্তিশালী হাত তাকে কাদা থেকে টেনে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নদী চোখ খুলে দেখলো আয়ান। আয়ানের পুরো শরীর বৃষ্টিতে ভিজে চপচপে, তার চোখে মুখে প্রচন্ড উদ্বেগ আর রাগ। শহরের অফিস থেকে সে মাত্রই ফিরেছে আর সোজা আস্তাবলের দিকে ছুটে এসেছে ঘোড়াটার খোঁজে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই তুফানের মধ্যে আপনি এখানে কি করছেন? মরে যাওয়ার শখ হয়েছে আপনার? আয়ানের গলা রাগে কাঁপছে। নদী কোনো কথা বলতে পারলো না। সে শুধু আয়ানের শার্ট খামচে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আয়ান দ্রুত ঘোড়াটার দড়ি খুলে তাকে আস্তাবলের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর নদীর দিকে ফিরে দেখলো নদী ব্যথায় কাঁপছে আর ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আয়ান
আর কোনো কথা না বলে নদীকে নিজের 2 হাতে পাজা কোলা করে কোলে তুলে নিল। আমাকে ছাড়ো, আমি নিজে যেতে পারবো। একদম চুপ। আর একটা কথাও বলবেন না আপনি। আয়ানের ধমকে নদী চুপ হয়ে গেল। আয়ান নদীকে কোলে নিয়ে আস্তাবলের পাশের ছোট্ট স্টোর রুমটার ভেতরে ঢুকলো। বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় চলছে। স্টোর রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর খড়ের সোধা গন্ধ। আয়ান নদীকে সাবধানে একটা পুরনো কাঠের বক্সের উপর বসিয়ে দিল। নদীর সারা শরীর ঠান্ডায় কাঁপছে, তার ভেজা জামা কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। আয়ান পকেট থেকে একটা ছোট টর্চ বের করে জ্বালালো। কোথায় ব্যথা পেয়েছেন দেখি পাটা। তুমি আমাকে ছুবে না আয়ান, আমি বলছি তুমি দূরে সরে যাও। নদী ব্যথায় কাতরাতে কাতরাতেও নিজের অহংকার ধরে রাখার চেষ্টা করলো। আয়ান নদীর কোনো কথায় কান না দিয়ে নদীর ভেজা পায়ের গোড়ালিটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চেপে ধরলো। নদীর মুখ থেকে অস্ফুট একটা যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো। আয়ান হাতের উষ্ণ স্পর্শে নদীর সারা শরীরে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। আয়ান খুব যত্ন নিয়ে নদীর পাটা মালিশ করে দিতে লাগলো। আপনার এই জেদ আর অহংকার একদিন আপনার মৃত্যুর কারণ হবে ছোট ম্যাডাম। কেন আপনি বুঝতে পারেন না যে সব জায়গায় জেদ দেখানো ঠিক নয়? নদীর বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। সে টর্চের আলোয় আয়ানের ভেজা মুখটার দিকে তাকিয়ে রইল। আয়ানের চুল বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে তার চওড়া বুকে পড়ছে। আয়ানের সেই পরিচিত বুনো গন্ধটা স্টোররুমের বদ্ধ বাতাসে মিশে নদীকে পাগল করে তুলছে। নদীর মনে হলো সে আর নিজেকে সামলাতে পারে। তুমি আমাকে এত অপছন্দ করো, তাহলে আমাকে বাঁচাতে এলে কেন? আমাকে মরে যেতে দিলে না কেন আয়ান? আমি আপনাকে অপছন্দ করি এটা আপনাকে কে বলল? আয়ান মুখ তুলে নদীর চোখের দিকে তাকালো। আয়ানের গভীর কালো চোখে এমন কিছু একটা ছিল যা দেখে নদীর শ্বাস আটকে গেল। আয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে নদীর একদম মুখোমুখি এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে কোনো দূরত্ব নেই। আয়ানের ভেজা শরীরের তাপ নদীর শরীরকে পুড়িয়ে দিচ্ছে। আয়ান তুমি কি করছো? আপনি তো জানতে চাইছিলেন আমি কেন আপনাকে বাঁচাতে এসেছি। আয়ানের গলাটা ফিসফিসে আর অস্বাভাবিক রকমের মাদকতাপূর্ণ শোনালো। সে নিজের এক হাত দিয়ে নদীর ভেজা কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। নদীর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আয়ানের অন্য হাতটা নদীর ঘাড়ের কাছে রাখা। নদী নিজের 2 হাত দিয়ে আয়ানের ভেজা শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। সে আয়ানকে ঠেলে দূরে সরে দিতে চাইছে, কিন্তু তার শরীর যেন আয়ানের স্পর্শ পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে এলো। তার ভারী নিঃশ্বাস নদীর ঘাড়ে এসে আছড়ে পড়ছে। আপনি খুব অহংকারী নদী, কিন্তু আপনার এই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে নদীর ঘাড়ের কাছ থেকে মুখ সরিয়ে এনে নদীর নরম ভেজা ঠোঁটের উপর নিজের ঠোঁট গভীরভাবে স্থাপন করল। নদীর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে আয়ানের বুকে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আয়ানের শক্তির কাছে তার সেই চেষ্টা বড্ড দুর্বল। আয়ানের চুম্বনে কোনো কোমলতা ছিল না, ছিল এক তীব্র অধিকার বোধ, জমে থাকার রাগ আর না বলা এক ভয়ঙ্কর ভালোবাসা। আয়ান যেন নদীর সমস্ত অহংকার, সমস্ত জেদ তার ওই একটা চুম্বনের মাধ্যমে শুষে নিতে চাইছে। নদীর প্রতিরোধ ধীরে ধীরে দুর্বল হয়ে এলো। সে চোখ বন্ধ করে ফেলল। তার ভেতরের সমস্ত দেয়াল যেন এক নিমিষেই ধসে পড়ল। নদীর 2 হাত আয়ানের ঘাড় জড়িয়ে ধরল এবং সেও আয়ানের এই বুনো আবেগের সাথে নিজেকে ভাসিয়ে নিল। স্টোররুমের বাইরের তুমুল ঝড় যেন তাদের দুজনের ভেতরের এই ভয়ঙ্কর রোমান্টিক ঝড়ের কাছে তুচ্ছ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আয়ান নদীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। নদীর বুক দ্রুত ওঠানামা করছে। তার ভেজা ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে। সে লজ্জায় আর ঘোর লাগা এক অনুভূতিতে চোখ খুলে তাকাতে পারছে না। আয়ান নদীর কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আপনি আমার নদী, শুধু আমার। আপনার ওই জমিদার বংশের অহংকার এই আয়ানের ভালোবাসার কাছে একদিন ঠিকই হার মানবে। নদীর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জল অপমানের নয়, এই জল হলো এক অদ্ভুত পরাজয়ের। যে ছেলেটাকে সে 2 চোখে দেখতে পারত না, সেই সামান্য এক কর্মচারীর একটা স্পর্শ, একটা চুম্বন কিভাবে তার পুরো পৃথিবীকে এলোমেলো করে দিল, সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। সে এখন খুব ভালো করেই জানে
আয়ান নামক এই ঝড়ের কাছে সে পুরোপুরি আত্মসমর্পণ করে ফেলেছে। বৃষ্টি তখনও সমানই ঝরছে। আয়ান নিজের ভেজা শার্টটা খুলে নদীর গায়ে জড়িয়ে দিল, যাতে তার ঠান্ডা না লাগে। এরপর নদীকে আবার কোলে তুলে নিয়ে জমিদার বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। কেউ তাদের দেখতে পেল না। আয়ান নদীকে তার ঘরের বিছানায় শুয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। নদী সারা রাত সেই ভেজা শার্টটা বুকে জড়িয়ে ধরে কেঁদেছে। তার বুকের ভেতরে এখন শুধু আয়ানের নামটাই প্রতিধ্বনিত হচ্ছে। পিচ্চি এই জমিদার কন্যা এবার সত্যি সত্যি এক গরিব ম্যানেজারের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। ভোরে স্নিগ্ধ আলো জমিদার বাড়ির বিশাল জানালায় এসে পড়েছে। কাল রাতের ভয়ঙ্কর ঝড়ের পর চারপাশটা আজ একদম শান্ত। তবে নদীর ঘরে পরিবেশটা বেশ থমথমে। বিশাল নরম বিছানায় নদী গুটিসুটি মেরে শুয়ে আছে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরে ঘুরে সে বারবার এপাশ ওপাশ করছে। বুকের কাছে শক্ত করে জড়িয়ে রাখা আছে আয়ানের সেই শার্টটা। শার্টের সোধা গন্ধ আর আয়ানের শরীরের ঘ্রাণ যেন নদীর এই অসুস্থতার মাঝেও এক অদ্ভুত শান্তি দিচ্ছে। কাল রাতের ওই পুনঃচুম্বন, বৃষ্টির মাঝে আয়ানের শক্ত হাতের স্পর্শ, সবকিছু নদীর মস্তিষ্কে বারবার ফিরে আসছে। সকাল 8টার দিকে ফাতেমা বেগম মেয়ের ঘরে ঢুকলেন তাকে ডাকতে। মেয়ের গায়ে হাত দিয়েই তিনি আঁতকে উঠলেন। ও মা, নদীর গা তো দেখছি ঝড়ে পুড়ে যাচ্ছে। এই মেয়ে কাল রাতে নিশ্চয়ই আবার কোনো পাগলামি করেছে। শেফালি, ও শেফালি, জলদি এদিকে আয়। জি খালাম্মা, আসছি। কি হয়েছে ম্যাডামের? তাড়াতাড়ি হালিমাকে বল জলপট্টি নিয়ে আসতে, আর রফিককে বল এক্ষুনি গিয়ে ডাক্তার এহসানকে নিয়ে আসতে। ওর তো প্রচন্ড জ্বর। মুহূর্তের মধ্যেই পুরো জমিদার বাড়িতে ব্যস্ততা পড়ে গেল। জালাল চৌধুরী খবর পেয়েই ছুটে এলেন মেয়ের ঘরে। তার চোখে মুখে প্রচন্ড দুশ্চিন্তা। মির্জা আর ফারিয়াও এসে হাজির হলো। নূপুর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে মন খারাপ করে তাকিয়ে আছে। নদীর দাদি হাতের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কি হয়েছে আমার নদীর? কাল রাতে তো ও একদম ঠিক ছিল, হঠাৎ এত জ্বর এলো কি করে? কদম আলী, গেটের দারোয়ানকে একটু জিজ্ঞেস করো তো, কাল রাতে নদীকে বাইরে বের হতে কেউ দেখেছে কিনা? বাবা, তুমি যথাযথই ব্যস্ত হচ্ছ। কাল রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, হয়তো খোলা বারান্দায় দাঁড়িয়েছিল, সেই কারণেই সেখান থেকে ঠান্ডা লেগেছে। ডাক্তার এলেই সব বোঝা যাবে। ফারিয়া এগিয়ে এসে নদীর মাথার কাছে বসলো। সে নদীর কপালের ঘাম মুছিয়ে দিতে গিয়ে খেয়াল করলো নদী একটা শার্ট বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ফারিয়া শার্টটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই নদী জ্বরে ঘুরে শার্টটা আরো শক্ত করে চেপে ধরলো। মা, নদীর কাছে এটা কার শার্ট? এটা তো কোনো ছেলের শার্ট বলে মনে হচ্ছে। কি জানি বাপু, এই মেয়ের কত রকম পাগলামি যে আছে। ওর বাবা তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে। শার্টটা থাক ওর কাছে, তুই বরং জলপট্টিটা বদলে দে। ডাক্তার এহসান এসে নদীর চেক আপ করলেন। ওষুধ লিখে দিয়ে বললেন চিন্তার কিছু নেই, সাধারণ জ্বর, তবে কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। দুপুরের দিকে বাড়ির ড্রয়িং রুমে বেশ বড় একটা আড্ডা জমেছে। নদীর ছোট চাচি সাইরা, দুই কাজিন রিয়াদ ও দানিয়া ঢাকা থেকে এসেছে। সাথে নদীর ছোটবেলার বান্ধবী নিপাওকে দেখতে এসেছে। সবাই মিলে নদীর ঘরে ঢুকলো। কি রে নদী, তুই তো দেখছি একেবারে শুয়ে পড়েছিস। ঢাকা থেকে এলাম তোর সাথে ঘুরবো বলে, আর তুই কি না অসুস্থ হয়ে গেছিস? আহা তানিয়া, ওকে বিরক্ত করিস না, বেচারি অসুস্থ। নদীমা, ওষুধ খেয়েছিস ঠিক মতো? হ্যাঁ ছোট চাচি, আমি ঠিক আছি। তোমরা একটু বসো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তুই শুয়ে থাক নদী, তোর চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে আছে। জানিস, আজ সকালে আসার সময় ওই আয়ান ভাইয়ের সাথে দেখা হলো। উনি তো খুব ব্যস্ত হয়ে শহরের অফিসে যাচ্ছিলেন। আয়ান নামটা শোনা মাত্রই নদীর বুকের ভেতরটা ধক করে উঠল। সে চোখ বন্ধ করে কাল রাতের কথা মনে করার চেষ্টা করল। আয়ানের সে ফিস করে বলা কথাগুলো, আপনি আমার নদী, শুধু আমার। নদীর সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আয়ান ছেলেটা কিন্তু আসলেই দারুণ। বড় চাচার সব ব্যবসাও একাই সামলাচ্ছে। আজ আকবর সাহেবের সাথে একটা বড় মিটিং আছে ওর। করিম বলছিল আজ নাকি নতুন প্রজেক্টের ফাইনাল সাইন হবে। হ্যাঁ, আয়ানের ওপর তো বাবার অন্ধবিশ্বাস করেন, তবে একটু খুশির খবর আছে। নদীর জন্য ঢাকা থেকে খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার,
বড় পরিবার। বাবা ভাবছেন এই মাসেই নদীর বিয়েটা দিয়ে দিবেন। আরিয়ার কথা শুনে নদীর মাথায় যেন বাজ পড়ল। বিয়ে? সে তো আয়ান ছাড়া আর কারো কথা ভাবতেই পারছে না। অহংকার আর জেদের বশবর্তী হয়ে সে এতদিন আয়ানকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু কাল রাতের পর সে বুঝতে পেরেছে আয়ান তার অস্তিত্বের সাথে মিশে গেছে। নদীর দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে কোনো মতে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। জমিদার বাড়ির আঙ্গিনায় সোডিয়াম লাইটগুলো জ্বলছে। ড্রয়িং রুমে বসে জালাল চৌধুরী, মির্জা এবং আয়ান জরুরি ফাইল নিয়ে আলোচনা করছে। আয়ানের পরনে আজ একটা সাদা শার্ট, হাত দুটো কোনোই পর্যন্ত গোটানো। তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি, কিন্তু কাজের জায়গায় সে ভীষণ মনোযোগী। হাশেম বাবুর্চি সবার জন্য ট্রেতে করে কফি দিয়ে গেল। আয়ান, তুমি আজকে যা কাজ করেছ, আমি সত্যি তোমার উপর অনেক খুশি। তুমি না থাকলে এই প্রজেক্টটা আমরা কখনোই পেতাম না। আমি ভাবছি তোমার প্রমোশনটা এই সপ্তাহে ফাইনাল করে দেব। বড় সাহেব, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এটা আমার ডিউটি ছিল। বাবা ঠিকই বলেছে আয়ান, তুমি আমাদের পরিবারেরই একজন হয়ে গেছো। আচ্ছা, নদীর জন্য যে পাত্র দেখা হচ্ছে তাদের সম্পর্কে তুমি কি জানো? তারা তো তোমাদের পাশের গ্রামের। পাত্রের কথা শুনে আয়ানের হাতের কফির কাপটা সামান্য কেঁপে উঠল। তবে সে খুব দ্রুত নিজেকে সামনে নিল। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল, কিন্তু গলার স্বর একদম স্বাভাবিক রাখলো সে। জি মির্জা ভাই, ছেলে ভালো, তবে ছোট ম্যাডাম তো এখনো অনেক ছোট। এখনই কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? আরে ও আজ ছোট কোথায়, দাদিমা তো বিয়ের জন্য সারাটা দিন তাগাদা দিচ্ছে। যাই হোক, তুমি কাল একটু খোঁজ নিয়ে দেখো। রাত গভীর হয়েছে। বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেছে। নদীর চোখে ঘুম নেই। সে বিছানা থেকে উঠে ধীর পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নদীর পরনে একটা পাতলা সুতির ম্যাক্সি, বাতাসে তার খোলা চুলগুলো উঠছে। হঠাৎ সে দেখতে পেল বাগানের এক কোণে ছোট বেঞ্চটায় বসে আছে আয়ান। চাঁদের আলোতে আয়ানের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। আয়ান সচরাচর ধূমপান করে না। আজ তাকে সিগারেট টানতে দেখে নদীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আয়ান, নদীর ডাকে আয়ান চমকে মুখ তুলে তাকালো। 2 তলার ব্যালকনি থেকে নদী তাকে ডাকছে। আয়ান দ্রুত সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। সে পা চালিয়ে বাড়ির পেছনে সিঁড়ি দিয়ে সোজা নদীর ঘরের ব্যালকনিতে চলে এলো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে এভাবে বেলকনিতে দাঁড়িয়ে আছেন কেন? আপনার না জ্বর? আমার জ্বর নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তো আমার বিয়ে ঠিক করার জন্য পাত্রের খোঁজ নিতে ব্যস্ত। নদীর গলায় স্পষ্ট অভিমান আর রাগ। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর দিকে কয়েক পা এগিয়ে গেল। নদীর চোখ দুটো পানিতে ছলছল করছে। জ্বরের কারণে তার ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। আমি শুধু আপনার বাবার আদেশ পালন করি। আপনার বাবার ইচ্ছা আপনাকে বিয়ে দেওয়ার, সেখানে আমার কি করার আছে? সত্যি তোমার কিছু করার নেই? কাল রাতে ওই স্টোর রুমে যে জোর করে আমাকে চুমু খেয়েছিলে, তখন তো মনে হয়নি তোমার কিছু করার নেই? তখন তো খুব বিরত দেখিয়েছিলে। আয়ান নদীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। নদীর নিঃশ্বাসের শব্দ আয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে। আয়ানের কালো চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা আর তীব্র অধিকারবোধ ফুটে উঠল। সে নিজের ডান হাতটা বাড়িয়ে নদীর কোমরে আলতো করে হাত রাখলো। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। কাল রাতে আমি যা করেছি বেশ করেছি, আর দরকার হলে আমি আবারও করব। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন নদী, আমি এ বাড়ির একজন সামান্য কর্মচারী, আর আপনি জমিদার বাড়ির আদুরে মেয়ে। আপনার বাবা আমাকে বিশ্বাস করে, আমি তার বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো আয়ান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? নদী আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে 2 হাত দিয়ে আয়ানের গলার কাছে শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আয়ান নদীর এই কান্না দেখে নিজের ভেতরে সব শক্ত দেয়াল ভেঙে ফেলল। সে নদীর কোমর ধরে টান দিয়ে তাকে নিজের বুকের সাথে একেবারে মিশিয়ে নিল। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। গত 2 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত আমি শুধু আপনাকে দূর থেকে দেখেছি। আপনার ওই অহংকার, আপনার ওই রাগ, সব কিছু আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি নিরুপায় নদী, আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার কোনো তফাৎ চাই না আয়ান,
আমি কিচ্ছু মানি না, আমি শুধু তোমাকে চাই। নদী পা উঁচু করে নিজের ঠোঁট জোড়া আয়ানের ঠোঁটের খুব কাছাকাছি নিয়ে এলো। আয়ানের গরম নিঃশ্বাস নদীর ঠোঁটে এসে পড়ছে। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে নদীর ঘাড়ে পিছনে হাত দিয়ে নদীর মাথাটা নিজের দিকে টেনে আনলো এবং তার ঠোঁটে এক তীব্র আবেগ ঘন আর গভীর চুম্বন এঁকে দিল। এই চুম্বনে কাল রাতের মতো কোনো রাগ বা জবরদস্তি ছিল না, বরং ছিল এক অনন্তকালের তৃষ্ণা মেটানোর আকুতি। নদীর শরীর জ্বরের কারণে এমনিতেই দুর্বল ছিল। আয়ানের এই বুনো আদরে সেজন্য আয়ানের বুকের ভেতর গলে যেতে লাগলো। সে নিজের দুই হাত আয়ানের চওড়া পিঠে জড়িয়ে ধরে আয়ানের এই ভালোবাসার সাথে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। বেশ কিছুক্ষণ পর আয়ান নদীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল, কিন্তু তাকে নিজের বুক থেকে সরালো না। আয়ান নদীর কপালে, গালে এবং চোখে ঘন ঘন চুমু খেতে লাগলো। নদীর চোখ বন্ধ, সে ভারী নিঃশ্বাস নিচ্ছে। আয়ানের উষ্ণ ঠোঁটের স্পর্শ নদীর ঘাড়ে এবং কানের লতিতে নামতেই নদী একটা অস্ফুট শব্দ করে আয়ানের শার্ট আরো শক্ত করে খামচে ধরল। আয়ান কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আজ রাতটা শুধু আমাদের। আপনি জানেন, কাল রাতে আপনি যখন ওই কাদায় পড়ে গিয়েছিলেন, আমার মনে হয়েছিল আমার বুকের ভেতর থেকে কেউ কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না নদী। আমিও পারবো না আয়ান। বাবা আমার বিয়ে ঠিক করলে আমি মরে যাব, কিন্তু অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আয়ান নদীর মুখটা দুই হাত দিয়ে তুলে ধরল, তার চোখে এদিকে গভীরভাবে তাকিয়ে রইল। আমি কাপুরুষ নই যে পালিয়ে যাব। আমি আপনার বাবার সামনে দাঁড়িয়ে আপনার হাত চাইব। তাতে যদি আমাকে এই বাড়ি থেকে বেরও করে দেয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে, পরিস্থিতি যাই হোক না কেন আপনি আমার উপর থেকে বিশ্বাস হারাবেন না। আমি কথা দিচ্ছি আয়ান, আমার সব অহংকার আজ থেকে তোমার পায়ের কাছে ধুলোয় মিশে গেল। আমি শুধু তোমার পিচ্চি বউ হয়ে থাকতে চাই। নদীর কথা শুনে আয়ান মৃদু হাসল। সে নদীকে পাজা কোলে করে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর বিছানায় শুয়ে দিল। নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন চুপচাপ ঘুমাবেন। আপনার এখনো জ্বর, কাল সকালে আমি বড় সাহেবের সাথে কথা বলবো। আয়ান নদীর কপালে শেষবারের মতো একটা দীর্ঘ চুমু খেয়ে ধীর পায়ে ব্যালকনি দিয়ে নিচে নেমে গেল। নদী বিছানায় শুয়ে আয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার জ্বরটা যেন এখন আর কোনো কষ্ট দিচ্ছে না, বরং বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসার উষ্ণতা বিরাজ করছে। জমিদার বাড়ির এই অহংকারী মেয়েটা আজ প্রথমবারের মতো নিজের ইচ্ছা একজন সাধারণ মানুষের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। আর এই পরাজয়েই সে খুঁজে পেয়েছে তার জীবনের সবচেয়ে সুন্দর জয়। আয়ান, আমার খুব ভয় করছে। তুমি আজ বাবার কাছে যেও না, বাবা তোমাকে প্রচন্ড অপমান করবে। আমি তোমাকে কথা দিয়েছি নদী, আমি চোরের মতো তোমাকে ভালোবাসতে চাই না। আমি তোমার বাবার চোখের দিকে তাকিয়ে তোমার হাত চাইতে চাই। কিন্তু তুমি তো জানো বাবা কতটা রাগী। আমাদের বংশের অহংকার বাবার কাছে সবকিছুর ঊর্ধ্বে। তুমি গেলে বাবা তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি সব জানি, আমি সব অপমান মাথা পেতে নিতে প্রস্তুত আছি, কিন্তু তোমার চোখের পানি আমি আর লুকিয়ে দেখতে চাই না। আমি তোমাকে আমার করে নিতে চাই সবার সামনে। বাবা যদি সত্যিই তোমাকে বের করে দেয়, আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না আয়ান, আমি মরে যাব। আমাকে বের করে দিলেও আমি তোমার কাছ থেকে দূরে যাব না, আমি আবার ফিরে আসব। তুমি শুধু আমার উপর তোমার এই বিশ্বাসটুকু রেখো। ভোরের নরম আলো জমিদার বাড়ির বিশাল ছাদ ছুঁয়ে নিচে নেমে আসছে। নদীর ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে দুজন কথা বলছিল। আয়ানের চোখে এক অটল প্রতিজ্ঞা। সে নদীর কপালে দীর্ঘক্ষণ ছোট ছুঁয়ে রেখে ধীর পায়ে ব্যালকনি থেকে নিচে নেমে গেল। নদী একা দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতর অজানা এক আশঙ্কায় তোলপাড় হচ্ছে। সকালে নাস্তার পর নদীর ঘরে ডাক্তার এহসান এলেন নদীর শরীর পরীক্ষা করতে। নদীর জ্বরটা এখন অনেকটাই কমে গেছে, তবে পালস রেট এখনও একটু বেশি। ওকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কোনো ধরনের মানসিক চাপ নেওয়া ওর জন্য ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না ডাক্তার সাহেব, আমি সারাক্ষণ ওর কাছেই আছি। হালিমা, ডাক্তার সাহেবকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে একটু চা দাও। আসুন ডাক্তার সাহেব, আপনার জন্য হাসিম গরম গরম চা বানিয়ে রেখেছে। ডাক্তার এহসান চলে যাওয়ার পর ফাতেমা নদীর মাথায় হাত বুলিয়ে দিলেন। নদীর ছোট বোন নূপুর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে মন খারাপ করে নদীর দিকে তাকিয়ে আছে। নদীর ছোটবেলার বান্ধবী নিপা সকালেই নদীর খবর পেয়ে ছুটে এসেছে। আন্টি, আপনি টেনশন করবেন না,
আমি আর সারাদিন নদীর কাছেই আছি। ওকে আমি সময় মতো ওষুধ খাইয়ে দেবো। তুই এসেছিস, খুব ভালো হয়েছে নিপা। নূপুর, তুই স্কুলে যা মা, রফিককে বল গাড়ি বের করতে। আচ্ছা মা, আপু তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। ড্রয়িং রুমের ঠিক পাশের বিশাল লাইব্রেরি ঘরে তখন এক গম্ভীর পরিবেশ। জালাল চৌধুরী তার বড় চামড়ার চেয়ারে বসে আছেন। তার সামনে মির্জা, আয়ান, অফিসের প্রধান ম্যানেজার আকবর সাহেব এবং করিম নামের একজন পুরনো কর্মচারী দাঁড়িয়ে আছে। টেবিলের উপর নতুন ফ্যাক্টরির অনেকগুলো ফাইল ছড়ানো। বড় সাহেব, আয়ান সাহেবের বুদ্ধিতে আমাদের এই নতুন প্রজেক্টের কাজ একদম চূড়ান্ত হয়ে গেছে। আমি পেপারগুলো রেডি করে এনেছি। জি বড় সাহেব, গ্রামের কৃষকদের পাওনাও আয়ান ভাই নিজে দাঁড়িয়ে থেকে কাল মিটিয়ে দিয়েছেন। সবাই খুব খুশি। খুব ভালো আয়ান, আমি তোমার উপর ভীষণ খুশি হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে তুমি শহরের মেইন অফিসে ডিরেক্টর পদে বসবে। তোমার মতো সৎ এবং পরিশ্রমী ছেলে আমার খুব দরকার। বড় সাহেব, আপনার এই সম্মানের জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু আমি আজ এখানে অফিসের কোনো কাজ নিয়ে কথা বলতে আসিনি। আমার আপনার কাছে কিছু ব্যক্তিগত কথা বলার ছিল। আয়ানের গলা অস্বাভাবিক শান্ত এবং স্থির। জালাল চৌধুরী কিছুটা অবাক হয়ে আয়ানের দিকে তাকালেন। মির্জা ভ্রুকুচকে আয়ানের দিকে ফিরে দাঁড়ালো। আকবর এবং করিম একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ব্যক্তিগত কথা বলো, কি বলতে চাও? আকবর, তোমরা একটু বাইরে গিয়ে বসো। আকবর এবং করিম মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। লাইব্রেরি ঘরে বিশাল দরজাটা বন্ধ হওয়ার শব্দ যেন পুরো বাড়ির নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিল। আয়ান সোজা জালাল চৌধুরীর চোখের দিকে তাকালো। তার ভিতরে কোনো ভয় নেই, শুধু নদীর প্রতি এক তীব্র ভালোবাসার জোর তাকে দাঁড় করিয়ে রেখেছে। বড় সাহেব, আমি আপনার মেয়ে নদীকে ভালোবাসি। আমি নদীর হাত চাইতে এসেছি। আপনি আমাকে নদীর জীবনসঙ্গী হিসেবে মেনে নিন। আয়ানের কথাগুলো যেন লাইব্রেরি ঘরের দেয়ালে বোমার মতো আছড়ে পড়ল। জালাল চৌধুরীর হাতের কলমটা খসে টেবিলের উপর পড়ে গেল। তার চোখ দুটো বিস্ময়ে এবং রাগে বড় বড় হয়ে গেল। মির্জা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এসে আয়ানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়ির একটা সামান্য চাকর হয়ে জমিদার বাড়ির মেয়ের দিকে চোখ তুলিস? তোকে তো আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো। মির্জা, ওকে ছেড়ে দে। জালাল চৌধুরীর মাঝখাই গলায় পুরো বাড়ি যেন কেঁপে উঠল। তার ডাকে ড্রয়িং রুম থেকে ফাতেমা, নদীর দাদি, ছোট চাচি সাইরা, ফারিয়া, রিয়াদ এবং তানিয়া সবাই দৌড়ে লাইব্রেরির ঘরের দিকে ছুটে এলো। কদম আলী, শেফালি, হালিমা, হাসিম এবং রফিক সবাই ভয়ে ভয়ে দরজার বাইরে উকি দিতে লাগলো। আয়ান, তুমি জানো তুমি কি বলছো? আমার দেওয়া আশ্রয় থেকে তুমি আমার পিছনে আমার ছুরি মারছ। আমি কোনো ছুরি মারছি না বড় সাহেব, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু আপনার মেয়েকে ভালোবেসেছি, আর এই ভালোবাসায় কোনো খাদ নেই। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু নদীর ওপর থেকে আমার অধিকার আমি ছাড়তে পারবো না। ওরে বাবারে, এ কি কথা শুনছি আমি! এই ছোট লোকের বাচ্চা আমাদের বংশের মুখে চুনকালি মাখাতে চায়। দালাল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছিস? ওকে পুলিশে দে। সি সি সি, তোমাদের এত বড় সম্মান, আর এই সামান্য ম্যানেজার কিনা নদীর দিকে হাত বাড়ায়? চাচা যান, আপনি আদেশ দিন। এই বেয়াদবকে আমি আজ কুকুরের মতো পেড়াবো। পরিবারের সবার চিৎকারে নদীর ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল। নদী আর এক মুহূর্ত বিছানায় শুয়ে থাকতে পারল না। নিপার বাধা উপেক্ষা করে সে সিঁড়ি ভেঙে দৌড়ে লাইব্রেরি ঘরে ছুটে এলো। নদীর চোখে পানি, শরীর জ্বরের কারণে কাঁপছে, কিন্তু তার চোখের দৃষ্টিতে আজ কোনো ভয় নেই। নদী সোজা এসে আয়ানের সামনে দাঁড়ালো। তোমরা কেউ আয়ানকে কিছু বলবে না। আয়ান কোনো অন্যায় করেনি। আয়ানকে আমি ভালোবেসেছি। আমি আয়ান ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। নদীর কথা শুনে ফাতেমা বেগম বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। ফারিয়া দৌড়ে গিয়ে ফাতেমা বেগমকে ধরল। তানিয়া বিস্ময়ে মুখ ঠেকে ফেলল। জালাল চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে নদীর গালে সজোরে একটা চর বসিয়ে দিলেন। চরের আঘাতে নদী মাটিতে ছিটকে পড়ার আগে আয়ান তাকে নিজের শক্ত হাতে লুফে নিল। বড় সাহেব, আপনি আমার গায়ে হাত তুলুন, কিন্তু নদীর গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই।
চুপ কর, তুই বেঈমান। আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে অধিকার শেখাচ্ছিস। এখনই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর কোনোদিন যদি আমার বাড়ির তীর সীমানায় তোকে দেখি, তবে আমি তোর লাশ গুম করে ফেলবো। কদম আলী, এই বেঈমানটাকে ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দাও। কদমানি ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। তার চোখে পানি, কারণ সে জানে আয়ান ছেলেটা কত ভালো। শেফালি আর হালিমা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে লাগলো। আয়ান নদীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো। নদী চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে আয়ানের শার্ট খামচে ধরে আছে। আয়ান খুব সাবধানে নদীর হাত দুটো ছাড়িয়ে দিল। আমি যাচ্ছি নদী, তুমি মনে রেখো আমি তোমাকে দেওয়া কথা রাখবো। বড় সাহেব, আমি আজ যাচ্ছি, কিন্তু আপনি মিলিয়ে নেবেন আপনার এই অহংকার একদিন আপনারই মেয়ের চোখের জলের কাছে হার মানবে। আয়ান আর একবারও পেছনে ফিরে তাকালো না। সে সোজা গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। রফিক আর হাশেম দূর থেকে আয়ানের চলে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল। নদী আয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। মির্জা এগিয়ে এসে নদীকে জোর করে টেনে তার ঘরে নিয়ে গেল এবং বাইরে থেকে ঘরের দরজাটা আটকে দিল। পুরো জমিদার বাড়ি যেন মুহূর্তের মধ্যে এক শোকের বাড়িতে পরিণত হলো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। আকাশে মেঘ জমেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জমিদার বাড়ির সবাই স্তব্ধ হয়ে আছে। নদীর ঘরে ঘুটঘুটে অন্ধকার। নিপা অনেক চেষ্টা করেছে দরজা খোলার, কিন্তু মির্জা চাবি কাউকে দেয়নি। ফারিয়া এসে নিপাকে বুঝিয়ে নিজের ঘরে নিয়ে গেছে। নদী সারাদিন এক ফোঁটা পানিও মুখে দেয়নি। হালিমা খাওয়া নিয়ে এসেছিল, কিন্তু নদী দরজা খোলেনি। সে মেঝের উপর হাঁটুতে মুখ গুজে বসে আছে। আয়ানকে ছাড়া তার প্রতিটা মুহূর্ত যেন নরকের মতো মনে হচ্ছে। বাবার সেই চরের ব্যথা তার গালে নেই, কিন্তু আয়ানকে অপমান করে বের করে দেওয়ার ব্যথা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। রাত ঠিক 2:30। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির একটানা শব্দ। নদীর ঘরে ব্যালকনি গ্রিল বেয়ে একটা ছায়া উপরে উঠে এলো। ছায়াটা খুব সাবধানে ব্যালকনির কাছের দরজাটা খুলে ঘরের ভেতর প্রবেশ করলো। অন্ধকারেও নদী সেই চিরচেনা বুনো গন্ধটা অনুভব করতে পারল। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে মাথা তুলে তাকালো। বিদ্যুতের আলোয় সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। বৃষ্টির পানিতে আয়ানের কালো শার্টটা ভিজে শরীরের সাথে লিপটে আছে। তার চুল থেকে পানি ঝরছে। নদীর মনে হলো সে স্বপ্ন দেখছে। আয়ান, তুমি তুমি এখানে? নদী আর নিজেকে সামলাতে পারল না। সে ছুটে গিয়ে আয়ানের চওড়া বুকে আশ্রে পড়ল। নিজের 2 হাত দিয়ে আয়ানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে সে ফুপিয়ে কেঁদে উঠল। আয়ান নদীর এই কান্না সহ্য করতে পারল না। সে তার 2 শক্তিশালী হাত দিয়ে নদীকে নিজের বুকের সাথে এমনভাবে মিশিয়ে নিল যেন নদী তার শরীরেরই একটা অংশ। আমি বলেছিলাম না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার পিচ্চি বউটাকে এই অন্ধকারে একা ফেলে আমি কিভাবে দূরে থাকতে পারি? ওরা তোমাকে এত অপমান করেছে আয়ান, বাবা তোমাকে মেরেছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এই অহংকারী বাড়িতে থাকতে চাই না। আয়ান নদীর মুখটা নিজের 2 হাতের তালুতে তুলে নিল। অন্ধকারেও আয়ানের চোখে সেই তীব্র মাদকতাপূর্ণ দৃষ্টি নদীর হৃদয়কে পুড়িয়ে দিচ্ছে। আয়ান তার বুড়ো আঙ্গুল দিয়ে নদীর চোখের পানি মুছিয়ে দিল। আমরা পালিয়ে যাব না নদী, আমি তোমার বাবার অহংকার ভাঙব, কিন্তু আজ রাতটা শুধু আমাদের। আজ রাতের পর থেকে তুমি সম্পূর্ণভাবে আমার। আয়ানের গলা অস্বাভাবিক ভারী এবং নেশাতুর শোনালো। সে আর কোনো কথার সুযোগ দিল না। নদীর নরম গোলাপি ঠোঁটের উপর নিজের উষ্ণ ঠোঁট গভীরভাবে স্থাপন করলো আয়ান। এই চুম্বনে কোনো বাধা ছিল না, ছিল শুধু তীব্র অধিকার বোধ আর পাগলের মতো ভালোবাসা। নদীর শরীর এমনিতেই জ্বরে আর কান্নায় দুর্বল ছিল। আয়ানের এই বুনো আবেগের কাছে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করলো। সে নিজের 2 হাত আয়ানের ভেজা চুলের ভেতর ঢুকিয়ে দিয়ে আয়ানকে আরো কাছে টেনে নিল। আয়ানের চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে লাগলো। সে যেন নদীর সমস্ত কষ্ট, সমস্ত অভিমান তার ঠোঁটের মাধ্যমে শুষে নিতে চাইছে। আয়ান নদীর ঠোঁট থেকে মুখ সরিয়ে তার থুতনি, গাল এবং কানের লতিতে ঘন ঘন চুমু খেতে লাগলো। আয়ানের ভিজা ও গরম নিঃশ্বাস নদীর ঘাড়ে আশ্রে পড়ছে। নদীর মুখ থেকে অস্ফুট একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। আয়ানের বলিষ্ঠ হাত নদীর কোমরের কাছে রাখা পাতলা সুতির জামার ভেতর দিয়ে খালি ত্বকে স্পর্শ করলো। আয়ানের হাতের উষ্ণ এবং রুক্ষ স্পর্শে নদীর সারা শরীর ধনুকের মতো বেঁকে গেল। সে আয়ানের শার্ট শক্ত করে খামচে ধরল। আয়ান, আমার খুব অদ্ভুত লাগছে। আমাকে বাধা দিও না নদী,
আজ আমাকে আমার মতো ভালোবাসতে দাও। আয়ান নদীকে পাজা কোলা করে কোলে তুলে নিল এবং ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নদীকে অত্যন্ত যত্নের সাথে নরম বিছানায় শুয়ে দিয়ে সে নিজেও নদীর উপরে ঝুঁকে এলো। আয়ান তার ভেজা শার্টটা একটানে খুলে মেঝের উপরে ছুঁড়ে ফেলল। তার চওড়া পেশিবহুল এবং লোমশ বুকটা নদীর চোখের সামনে উন্মুক্ত। নদী মুগ্ধ দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ান নদীর গলার কাছে মুখ নিয়ে সেখানে গভীর এবং দীর্ঘ চুম্বন আঁকতে শুরু করলো। আয়ানের দাঁত এবং ঠোঁটের আলতো কামড়ে নদীর গলার ফর্সা ত্বকে লালচে দাগ বসে যেতে লাগলো। নদী চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার বুক ওঠানামা করছে। আয়ানের হাত এবার নদীর শরীরের বাঁকগুলো অন্বেষণ করতে শুরু করলো। তার প্রতিটি স্পর্শে ছিল চূড়ান্ত আবেগ এবং নদীর প্রতি গভীর সম্মান। সে নদীর জামার বোতামগুলো খুব সাবধানে খুলতে লাগলো। নদীর উন্মুক্ত ফর্সা এবং কোমল ত্বকে আয়ানের রুক্ষ হাতের স্পর্শ এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করলো। আয়ানের নদীর বুকের কাছে মুখ নিয়ে গিয়ে সেখানে তার উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিল। নদীর সারা শরীরে তখন এক ভয়ঙ্কর শিহরণ। সে তার দুই পা দিয়ে আয়ানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আয়ানের ঘামে আর বৃষ্টিতে ভেজা শরীর নদীর শরীরের সাথে একাকার হয়ে গেল। রুমের বাইরে বৃষ্টির শব্দ তখন তাদের দুজনের ভারী নিঃশ্বাস আর অস্ফুট শব্দের কাছে ঢাকা পড়ে গেছে। আয়ানের প্রতিটা চুম্বন, প্রতিটা স্পর্শ নদীকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। নদীর মনে হলো তার জমিদার বংশের সব অহংকার আজ এই সাধারণ ছেলেটার পেশিবহুল হাতে নিচে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আয়ান নদীর শরীরের প্রতিটি কোণায় তার ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। নদীর ঠোঁট, ঘাড়, বুক, কোমর কোথাও আয়ানের অধিকার থেকে বাদ পড়ল না। এই চরম ঘনিষ্ঠতায় নদীর মনে কোনো ভয় বা সংকোচ ছিল না, বরং ছিল নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠল, তুমি আমার নদী, তোমার প্রতিটি নিঃশ্বাসে শুধু আমার নাম লেখা থাকবে। আমি শুধু তোমার আয়ান, আমাকে তোমার করে নাও। নদীর এই সম্মতির পর আয়ান আর নিজেকে আটকে রাখতে পারল না। তাদের দুজনের শরীর এবং আত্মা এক চরম এবং পরম তৃপ্তির মাধ্যমে এক হয়ে গেল। নদীর চোখে পানি, তবে এই পানি কোনো কষ্টের নয়। এই পানি হলো ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা পাওয়ার। আয়ানের শক্ত আলিঙ্গনে নদী তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেল। বেশ কিছুক্ষণ পর ঝড়ের তীব্রতা কিছুটা কমল। আয়ান ক্লান্ত হয়ে নদীর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। নদীর দুই হাত আয়ানের চওড়া পিঠের উপর আলতো করে বুলিয়ে দিচ্ছে। আয়ান মুখ তুলে নদীর কপালে একটা স্নিগ্ধ চুমু খেলো। আমি কাল সকালেই একটা ব্যবস্থা করব নদী, তুমি একটু ধৈর্য ধরো। তোমার বাবা নিজের ভুল বুঝতে বাধ্য হবেন। তুমি শুধু আমার পাশে থেকো আয়ান, না হলে আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো। আয়ান নদীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। বাইরের বৃষ্টি তখনও ঝরছে। এই রাতটা তাদের দুজনের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে রইল। জমিদার বাড়ির অহংকারী দেওয়ালগুলো আজ এই দুজনের অটুট ভালোবাসার কাছে মাথা নত করেছে। এখন শুধু ভোরের আলোর অপেক্ষা, যা তাদের জীবনে নতুন কোনো চমক নিয়ে আসবে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। জমিদার বাড়ির চারপাশ অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। নদীর ঘরের ব্যালকনির কাছের দরজা দিয়ে ভোরের ঠান্ডা বাতাস ঢুকছে। বিছানায় নদীর পাশে শুয়ে আছে আয়ান। নদীর মাথা আয়ানের চওড়া বুকের উপর রাখা। আয়ান খুব সাবধানে নদীর চুলের ভেতর আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। কাল রাতে সে প্রলয়ঙ্কারী ভালোবাসার পর নদীর সারা শরীরে প্রশান্তির ছাপ। আয়ান জানে তাকে এবার উঠতে হবে। দিনের আলো ফোটার আগেই তাকে এ বাড়ি থেকে বের হতে হবে, কারণ সে নদীকে কথা দিয়েছে এই সম্পর্কটাকে সে সবার সামনে বৈধতা দেবে। আয়ান খুব সন্তর্পণে নদীর কপালে দীর্ঘ একটা চুম্বন এঁকে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। নিজের শার্টটা গায়ে জড়িয়ে সে ব্যালকনির দিকে পা বাড়ালো। নদী ঘুমের ঘোরেই আয়ানের হাতটা চেপে ধরলো। তুমি চলে যাচ্ছ আয়ান, আমাকে একা ফেলে যেও না। আমি যাচ্ছি নদী, তবে তোমাকে একা ফেলার জন্য নয়। আমি তোমার বাবার অহংকারের দেয়াল ভাঙতে যাচ্ছি। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। আয়ান নদীর হাতটা আলতো করে ছেড়ে দিয়ে ব্যালকনি বেয়ে নিচে নেমে গেল। নদী বিছানায় উঠে বসলো। তার বুকের ভেতর আর কোনো ভয় কাজ করছে না। আয়ানের কাল রাতের স্পর্শ তাকে এক অসীম সাহস এনে দিয়েছে। সকাল 8টার দিকে পুরো জমিদার বাড়িতে এক অদ্ভুত বিশৃঙ্খলা শুরু হলো। ড্রয়িং রুমে জালাল চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। তার সামনে ফ্যাক্টরির প্রধান ম্যানেজার আকবর এবং পুরনো কর্মচারী করিম হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে। মির্জা রাগে এবং দুশ্চিন্তায় সারা ঘরে পায়চারি করছে। বড় সাহেব,
সর্বনাশ হয়ে গেছে। শহরে নতুন প্রজেক্টের জায়গায় আজ সকালে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে। বিরোধী পার্টির কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসেছে। এই প্রজেক্টের আইনি দিকগুলো একমাত্র আয়ান সাহেব জানতেন। এখন আয়ান সাহেব ছাড়া এই প্রজেক্ট বাঁচানো অসম্ভব। আমাদের কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয় বড় সাহেব, গ্রামের সব কৃষক এবং ফ্যাক্টরির শ্রমিকরা আজ সকালে গেটের বাইরে জড়ো হয়েছে। তারা শুনেছে আপনি আয়ান ভাইকে বের করে দিয়েছেন। আয়ান ভাই তাদের নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, আয়ান ভাই ফিরে না এলে কেউ কাজে যোগ দেবে না। জালাল চৌধুরীর চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে শুরু করলো। তার জমিদারের এত বছরের সম্মান আর ব্যবসা আজ খাদের কিনারায়। কত মানে বাইরে থেকে দৌড়ে ভেতরে এলো, তার মুখে আতঙ্কের ছাপ। বড় সাহেব, গেটের বাইরের অবস্থা খুব খারাপ। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। আমি একা গেট আটকে রাখতে পারছি না। ফাতেমা বেগম সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ির এই বিপদের দিনে ফারিয়া, সাইরা, রিয়াদ এবং তানিয়া সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। দাদি তার লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। জালাল, আমি তোকে বলছিলাম অহংকারের পতনের মূল। আয়ানের মতো একটা সোনার টুকরো ছেলেকে তুই অপমান করে তাড়িয়েছিস। আল্লাহ কি আর এসব সহ্য করবেন? এখন নিজের চোখের সামনে সব ধ্বংস হতে দেখ। ঠিক সেই মুহূর্তে ডাক্তার এহসান তার ব্যাগ হাতে বাড়িতে প্রবেশ করলেন। তিনি নদীকে চেক আপ করতে এসেছেন। রফিক তাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে এলো। চৌধুরী সাহেব, আপনাদের বাড়ির বাইরে তো বিশাল ঝামেলা চলছে। আমি অনেক কষ্টে ভেতরে ঢুকেছি। নদীর শরীর এখন কেমন? জালাল চৌধুরী কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ সিঁড়ির দিক থেকে নদীর গলা শোনা গেল। নদী ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার পরনে একটা সাধারণ সুতির জামা। চোখে মুখে কোনো অহংকার বা জেদ নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। তার পেছনে নূপুর এবং নিপা দাঁড়িয়ে আছে। বাবা, তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ওই ফাঁকা অহংকার আমাদের কোনো কাজে আসছে না। যে ছেলেটাকে তুমি কাল কুকুর বিড়ালের মতো বের করে দিয়েছো, সেই ছেলেটা ছাড়া তোমার এই বিশাল সাম্রাজ্য একদিনও টিকতে পারছে না। তুই চুপ কর নদী। আয়ান এই বাড়ির চাকর ছিল। ও কিছু ষড়যন্ত্র করেছে বলেই আজ এই অবস্থা। ভাইয়া, তুমি নিজেকে আর কত ধোঁকা দেবে? আয়ান ষড়যন্ত্র করেনি। আয়ান আমাদের আগলে রেখেছিল, আর তোমরা তাকে অপমান করেছো। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বাড়িতে আমার ভালোবাসার মানুষের সম্মান নেই, সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। শেফালি, হালিমা, আমার ব্যাগটা গুছিয়ে দাও। নদীর কথা শুনে ফাতিমা বেগম টুকরে কেঁদে উঠলেন। জালাল চৌধুরী ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। তিনি বুঝতে পেরেছেন তার অহংকার আজ তাকে নিঃস্ব করে দিয়েছে। তিনি মির্জার কাঁধে হাত রাখলেন। নদী ঠিকই বলেছে মির্জা, আমরা ভুল করেছি। আয়ান আমাদের পরিবারের একটা অংশ ছিল, আর আমি নিজে তাকে দূরে সরে দিয়েছি। আয়ান এখন কোথায় আছে তুমি জানো? জি বড় সাহেব, আয়ান সাহেব গ্রামের ওই পুরনো ডাক বাংলোর পেছনের ছোট ঘরটাতে আছেন। রফিক, গাড়ি বের করো, আমি নিজে যাব আয়ানের কাছে। আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। জালাল চৌধুরী, মির্জা এবং আকবর গাড়ি নিয়ে ডাক বাংলোর দিকে রওনা হলেন। আধা ঘন্টা পর তারা আয়ানের সেই ছোট্ট টিনের চালের ঘরের সামনে এসে দাঁড়ালেন। ঘরের দরজা খোলা। জালাল চৌধুরী ভেতরে ঢুকে অবাক হয়ে গেলেন। আয়ান একটা ভাঙা কাঠের টেবিলের উপর ল্যাপটপ খুলে বসে আছে। তার চারপাশে অনেকগুলো ফাইল ছড়ানো। আয়ানের চোখ মুখ ক্লান্ত। জালাল চৌধুরীকে দেখে আয়ান দ্রুত উঠে দাঁড়ালো। বড় সাহেব, আপনারা এখানে? তুমি এসব কি করছো আয়ান? আমি তো তোমাকে কাল রাতে চাকরি থেকে বরখাস্ত করেছি। আপনি আমাকে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি তো আপনার ক্ষতি হতে দিতে পারি না বড় সাহেব। শহরের ওই প্রজেক্টের আইনি ঝামেলাটা আমি রাতেই খবর পেয়েছি। আমি এই পেপারগুলো রেডি করছিলাম। এগুলো কোর্টে সাবমিট করলেই স্টে অর্ডার উঠে যাবে। আপনারা চিন্তা করবেন না। আয়ানের কথা শুনে জালাল চৌধুরীর বুকের ভেতরটা হু হু করে উঠল। যে ছেলেটাকে তিনি এত অপমান করেছেন, সে এখনো তাদের বাঁচানোর জন্য নিজের ঘুম হারাম করে কাজ করছে। জালাল চৌধুরী আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে আয়ানকে বুকে জড়িয়ে ধরলেন। আয়ান অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল। মির্জার চোখ দিয়েও পানি পড়ছে। আমাকে ক্ষমা করে দাও আয়ান, আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল।
আমি বুঝতে পারিনি তুমি আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য তুমি কতটা জরুরি। তুমি ছাড়া এই জমিদার বাড়ি অচল। তুমি ফিরে চলো বাবা, আমার নদীর দায়িত্ব আমি তোমার হাতেই তুলে দিতে চাই। আয়নের চোখের কোনাও চিকচিক করে উঠল। সে শুধু এতটুকুই চেয়েছিল, ভালোবাসার মানুষের বাবার কাছ থেকে স্বীকৃতি। আয়ান জালাল চৌধুরী পা ছুঁয়ে সালাম করলো। জালাল চৌধুরী আয়ানকে বুকে টেনে নিলেন। এক অদ্ভুত আনন্দের বন্যা বয়ে গেল পুরো জমিদার বাড়িতে। আয়ান ফিরে আসার খবর পেয়ে বাইরে শ্রমিকরা আনন্দে চিৎকার করে উঠল। হাশেম বাবুর্চি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করলো। এরপর কেটে গেছে 15 দিন। জমিদার বাড়িতে আজ সাজ সব। পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছে। আজ আয়ান আর নদীর বিয়ে। জালাল চৌধুরী নিজের অহংকার পুরোপুরি ভুলে গিয়ে গ্রামের সব মানুষকে দাওয়াত দিয়েছেন। ড্রয়িং রুমে উৎসবের আমেজ। সাইরা, ফারিয়া আর তানিয়া মিলে মেহেদির আয়োজন করছে। নিপার, নুপুর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে আর মেহমানদের দেখাশোনা করছে। রিয়াদ আর মির্জা মিলে বাইরের প্যান্ডেলের কাজ তদারকি করছে। দাদিমা নিজের হাতে নদীর জন্য গয়না বের করে দিয়েছেন। ফাতেমা বেগম আনন্দে কাঁদছেন আর সবাইকে বুকে জড়িয়ে ধরছেন। নদীর ঘরে আজ চাঁদের হাট বসেছে। নদীকে লাল বেনারসি শাড়ি, ভারী সোনার গয়না আর ফুলের মালায় একদম রানীর মতো লাগছে। শেফালি আর হালিমা নদীর পায়ে আলতা পরিয়ে দিয়েছে। নদীর বুকের ভিতর একটা অদ্ভুত উত্তেজনা আর সুখের মিশ্রণ কাজ করছে। কিছুক্ষণ পর কাজী সাহেব এলেন। সবার উপস্থিতিতে হাসি, কান্না আর আনন্দের মধ্য দিয়ে আয়ান আর নদীর বিয়ে সম্পন্ন হলো। যে ছেলেটা একসময় এই বাড়ির সামান্য কর্মচারী ছিল, সে আজ এই বাড়ির সবচেয়ে আদরের জামাই। জালাল চৌধুরী আয়ানের হাতে নদীর হাত তুলে দিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন। রাত গভীর হয়েছে। মেহমানরা সবাই বিদায় নিয়েছে। নদীর ঘরটাকে আজ হাজার হাজার গোলাপ, রজনীগন্ধা আর বেনি ফুল দিয়ে সাজানো হয়েছে। সারা ঘরে ফুলের তীব্র আর মিষ্টি সুবাস। নদী ঘাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার বুকটা দ্রুত ওঠানামা করছে। একটু পরেই আয়ান ঘরে ঢুকলো। আয়ানের পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি। সে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে নদীর দিকে এগিয়ে গেল। আয়ানের চোখে আজ কোনো রাগ বা জেদ নেই, আছে এক সমুদ্র সমান ভালোবাসা আর মুগ্ধতা। জমিদার বাড়ির এই অহংকারী পিচ্চি মেয়েটা আজ থেকে সত্যি সত্যি আমার বউ হয়ে গেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না নদী। আয়ান খাটে বসে নদীর লাল ঘুমটাটা খুব সাবধানে 2 হাত দিয়ে তুলে নিল। নদীর ফর্সা মায়াবী মুখটা লজ্জায় আর উত্তেজনায় লাল হয়ে আছে। সে চোখ তুলে আয়ানের দিকে তাকাতে আয়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে নদীর 2 গাল নিজের হাতের তালুতে তুলে নিয়ে নদীর কপালে একটা দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিল। আমি আর অহংকারী নেই আয়ান। তোমার ভালোবাসা দিয়ে আমাকে একদম বদলে দিয়েছো। আমি শুধু তোমার ছায়ায় সারা জীবন বেঁচে থাকতে চাই। নদীর কথা শুনে আয়ানের ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল। সে নদীর ভারী গয়নাগুলো খুব সাবধানে খুলতে শুরু করলো। আয়ানের হাতের প্রতিটি স্পর্শ নদীর সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। গয়না খোলা শেষে আয়ান নদীর লাল বেনারসি শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। নদীর উন্মুক্ত ফর্সা ঘাড়ে আয়ানের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে। নদী লজ্জায় চোখ বন্ধ করে ফেলল এবং নিজের 2 হাত দিয়ে আয়ানের পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরল। আজ রাতে কোনো লজ্জা নয় নদী, আজ তুমি শুধু আমার। তোমার প্রতিটি নিঃশ্বাসে আজ শুধু আমার অধিকার। আয়ানের গলাটা অস্বাভাবিক রকমের ভারী আর নেশাতুর শোনালো। সে নদীর গোলাপি নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট গভীরভাবে স্থাপন করলো। এই চুম্বনে কাল রাতের মতো কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল অনন্তকালের এক তৃষ্ণা আর চূড়ান্ত ভালোবাসার প্রকাশ। নদীর শরীর এমনিতেই উত্তেজনায় কাঁপছিল। আয়ানের এই গভীর আদরে সে যেন আয়ানের বুকের ভিতর গলে যেতে লাগলো। সে নিজের 2 হাত আয়ানের ঘাড়ের পেছনে জড়িয়ে ধরে আয়ানকে আরো কাছে টেনে নিল। আয়ানের চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে লাগলো। সে যেন নদীর সমস্ত সত্তাকে নিজের ভেতর শুষে নিতে চাইছে। আয়ান নদীর ঠোঁট থেকে মুখ সরিয়ে তার ঘাড়, গাল এবং কানের লতিতে ঘন ঘন চুম খেতে লাগলো। আয়ানের উষ্ণ ঠোঁটের স্পর্শ নদীর ঘাড়ে নামতেই নদী একটা অস্ফুট শব্দ করে আয়ানের পিঠ শক্ত করে খামচে ধরল। ফুলের সুবাস আর আয়ানের শরীরের সেই পরিচিত বুনো গন্ধ নদীকে পাগল করে তুলছে। আয়ান নিজের পাঞ্জাবিটা খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলল। তার চওড়া পেশি বহুল, বুকটা উন্মুক্ত। সে নদীকে 2 হাতে পাজাগুলা করে কোলে তুলে নিল এবং বিছানার মাঝখানে খুব সাবধানে শুয়ে দিল। আয়ান নিজেও নদীর উপর ঝুঁকে এলো। আয়ান, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি নদী। আয়ান নদীর গলার কাছে মুখ নিয়ে গিয়ে সেখানে গভীর এবং দীর্ঘ চুম্বন আঁকতে শুরু করলো।
আয়ানের রক্ষ হাতের স্পর্শ নদীর কোমল শরীরের প্রতিটি বাঁকে এক তীব্র অধিকারের চিহ্ন এঁকে দিচ্ছে। নদীর মনে হলো তার জীবনের সমস্ত অপূর্ণতা আজ এই মানুষটার স্পর্শে পূর্ণ হয়ে যাচ্ছে। তাদের দুজনের ভারী নিঃশ্বাস আর অস্ফুট শব্দের কাছে রুমের বাইরে নিস্তব্ধ রাত যেন হার মেনে গেল। আয়ানের প্রতিটা চুম্বন, প্রতিটা স্পর্শ নদীকে ভালোবাসার এক নতুন জগতে নিয়ে যাচ্ছে। এই চরম ঘনিষ্ঠতায় নদীর মনে কোনো সংকোচ ছিল না, বরং ছিল নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। দুই শরীর এবং দুই আত্মার এই চরম এবং পরম মিলনের মাধ্যমে তাদের ভালোবাসায় পূর্ণতা পেল। নদীর চোখে আনন্দের জল। আয়ানের শক্ত আলিঙ্গনে নদী তার জীবনের সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয় খুঁজে পেল। অনেকক্ষণ পর আয়ান ক্লান্ত হয়ে নদীর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। নদীর আঙ্গুলগুলো আয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে। আয়ান মুখ তুলে নদীর ঠোঁটে আলতো করে একটা শেষ চুমু খেলো। ধন্যবাদ নদী, আমার জীবনের সবচেয়ে বড় উপহারটা আমাকে দেওয়ার জন্য। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি আয়ান। জানালার ফাঁক দিয়ে ভোরে স্নিগ্ধ আলো ঘরের ভিতরে প্রবেশ করছে। সে আলোয় আয়ান আর নদীর মুখটা এক অদ্ভুত প্রশান্তিতে উজ্জ্বল হয়ে আছে। জমিদার বাড়ির সেই বদমেজাজি অহংকারী মেয়েটা আজ সম্পূর্ণভাবে পরাজিত হয়ে এক সাধারণ ছেলের ভালোবাসার সাগরে ডুবে গেছে। আর এই পরাজয়ের মাধ্যমে সে পেয়েছে তার জীবনের সবচেয়ে সুন্দর, রোম্যান্টিক এবং সুখের এক হ্যাপি এন্ডিং।